আমি কমলবাবু বলছি, ক্লাস 10 এর ছাত্রদের উদ্দেশ্যে। আগের দিনে একটা ক্লাস যেটা করেছিলাম অসুখী একজন, তারপর থেকে আমরা যতটা পড়িয়েছিলাম, তাহলে সময়টা তো আহ, অল্প সময়, তার মধ্যেই করতে হচ্ছে, সে কারণে পুরোটা করা যায়নি। দেখবে 18 পাতায় প্রথম স্ট্যাঞ্জা, যে সেই মেয়েটির মৃত্যু হলো না, তারপর যুদ্ধ এলো, ওই স্তবক পর্যন্ত পড়িয়েছিলাম। ওরা খাতা এবং পেন সামনে রাখবে যখন ক্লাসটা ফলো করবে। আর একটা নাম্বারটা বলে দিচ্ছি, যদি বলেছিলাম আগের দিন, দেওয়া হয়নি, বলে গেছি, যে যখন সমস্যা হলে, কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটাতে আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা একটুখানি আমি বুঝতে পারছি না বা রিপিট করুন ইত্যাদি, আমি তখন পার্সোনালি করে দেবো। 988 988 348 348 9785 ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। খুব সমস্যা হলে তবেই ফোন করবে বা হোয়াটসঅ্যাপে জানাবে বা বলবে যে আমি স্কুলের ছাত্র, ক্লাস 10 এর, এই সমস্যা হয়েছে ইত্যাদি। ঠিক আছে? তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতা আগের দিন কিছুটা পড়িয়েছি। কবিতাটার সম্পর্কে যে কটি কথা বলেছিলাম, আমরা পড়তে পড়তে অনেক রেফারেন্স টেনে দিয়েছিলাম। একটা যুদ্ধ, সেই যুদ্ধের একটা প্রেক্ষাপটেই বা পটভূমিতেই কবিতাটা রচনা, বিশেষ করে স্পেনের গৃহযুদ্ধ। বারবার কথাটা বলেছিলাম, তিনি চিলির বাসিন্দা, কিন্তু স্পেনে যখন কনসাল হয়ে যান সূত্রে 1934 সালে, তখন স্পেনের গৃহযুদ্ধ তিনি দেখেছিলেন এবং সেই গৃহযুদ্ধের ছায়া, তার প্রভাব কবিতাতে পড়েছে। আমি অনেক কথা বলেছিলাম আগের দিন এবং বলেছিলাম যে প্রত্যেকটা চারটে চারটে করে লাইন ধরে বা এক একটা স্তবকেই একটা বক্তব্য, যেন নাটকের মতো দৃশ্য শেষ হয়েছে, দৃষ্টান্ত রাষ্ট্র। যুদ্ধ এলো আগ্নেয় পাহাড়ের মতো, শিশুর বাড়িটা খুন হলো, মেয়েটির মৃত্যু হলো না, কথাগুলো বলেছিলাম। বাড়িটা খুন হলো এর তাৎপর্য বলেছি, যে বিভৎসতা বোঝাতে, যুদ্ধের তাণ্ডব লীলা বোঝাতে, ভয়াবহতা বোঝাতে বাড়িটা খুন হলো কথাটা ব্যবহার করা হয়েছিল। ওই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাটা, তাৎপর্যময়। কেননা এমন সুন্দর ভাষা প্রয়োগ, ভাষা ব্যবহারের উপরে একটা ভাব কিন্তু অনেক আহ, গুরুত্ব পায়। আমি আগে বলেছি, একটা ভাষার একটা ভাষার কত ওজন। আর যদি শুধু বলতো বাড়িটা ভেঙে পড়লো, তারা এতটা মনে হতো না যে যুদ্ধের জন্যই ভেঙে পড়েছে, বা যুদ্ধের সেই সিচুয়েশনটা, সেই ভয়াবহতাটা আমরা উপলব্ধি করতে পারতাম না। কি অদ্ভুত ভাবে বাড়ি, শিশু খুনের সঙ্গে সে বাড়ি খুন হচ্ছে, বাড়িটাকেও খুন করা হলো। যেভাবে যুদ্ধের অস্ত্র শস্ত্র প্রয়োগ করে, কামান, গোলা বারুদ ইত্যাদির মধ্য দিয়ে ব্যবহার করে একদম তছনছ করে দিয়েছিল। এত কাণ্ড পরও মেয়েটি যে কোনো ভাবে বেঁচে রইল। আমি কেন বেঁচে রইল, কেন বলা হয়েছে, দুটো দিক হতে পারে বলেছিলাম। যে মেয়েটি মরেনি, আর মেয়েটি যদি মৃত্যু হয়, মেয়েটির মৃত্যু হয়েছে, কিন্তু মেয়েটির যে প্রতীক্ষাটা, মেয়েটির তার স্বামীর, যোদ্ধা স্বামীর প্রতি যে তার ভালোবাসা, প্রতীক্ষার মধ্য দিয়ে যে তার একটা চিরন্তন ভালোবাসা, এটা অমর। এটাকে বোঝাতে গিয়েই কবি এরকমই সিদ্ধান্ত নিলেন যে মেয়েটির মৃত্যু হলো না। এই যে অপূর্ব একটা, এবং এটা একটা ক্লাইম্যাক্সের দিকে দাঁড়াচ্ছে। প্রিয়জনের জন্যেই মেয়েটি হয়তো বেঁচে আছে। ক্লাইম্যাক্স বলো, চূড়ান্ত পরিণতি বাস্তব, যোদ্ধা ফিরবে না, আমরা বুঝে নিয়েছি যে যুদ্ধ লেগেছে, যে সেখানে
সৈনিকের ফেরার কোনো সুযোগ নেই, আর সে যে বিদায় নিয়ে গেল সেও জানতো আর আমি ফিরবো না, এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। মেয়েটি তো জানে, মেয়েটি আহ, চিন্তা করে আছে বা ভেবে প্রতীক্ষা করে আছে যে নিশ্চয়ই সে ফিরবে, তার ফেরার জন্যই তাকে বাঁচতে হবে। অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ভাবনা ভাবধারা কাজ করে। Anyway, তারপরে দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন, যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলছে। খুব ভয়াবহ। আগের দিন বলে 1936-এ জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী রাষ্ট্রশক্তি, যে বিরোধী দলের, প্রজাতন্ত্রী দলের যে সঙ্গে সংঘাত হয়েছিল তার ফলস্বরূপ এরকম ব্যাপক স্পেনের গৃহযুদ্ধ, এবং এই 36 সালের স্পেনের গৃহযুদ্ধ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ক্ষুদ্র সংস্করণ বলেছে, আগের দিনও বলেছিলেন। ওটা ভয়াবহ। এটাই যেন একটা দ্বিতীয় ছোট সমতলে আগুন ধরে গেল, সমস্ত সমতলে, কাউকে রেহাই দেয়নি। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এ প্রসঙ্গে একটা কথা বলার আছে। শান্ত হলুদ দেবতা, আচ্ছা, হ্যাঁ, তো শান্ত হলুদ দেবতারা, শান্ত কেন? মন্দিরে দেবতা তো শান্ত সমাহিত ভাবে থাকে, ধ্যানমগ্ন থাকে, ধ্যানমগ্ন অবস্থা থাকে, অনেক শান্ত ভাবে থাকে। দেবতাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের দ্বিমত আছে অনেক, কেউ মানি কেউ বা না মানি না। না মানলেও হয়তো আহ, একটা চিরাচরিত একটা সংস্কারের মধ্য দিয়ে, ধর্ম সম্প্রদায়ের সংস্কারের মধ্য দিয়ে দেবতার ব্যাপারে একটা কিছু ভাবনা নিয়ে চলি, কিন্তু টানা পড়ে একটা দেবতা আছে কি না আছে তার অস্তিত্ব সম্পর্কে বহু মানুষের বহু রকম চিন্তা ভাবনা, সবকিছু মিলিয়েই কিন্তু দেবতা একটা অস্তিত্ব খুব নেপথ্যে, খুব অবচেতনে হলেও আছে, ধরে নিন। কবি বলছেন, কবি হলেন একটু, আগুন ধরে গেল, যুদ্ধের আগুন, দেবতারা যদি হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকে, সেই ধ্যান তাদের জন্যে, এই বহু প্রাচীন কাল থেকে বহু বছর ধরে মন্দিরে সেবা নিচ্ছে নিচ্ছে দেবতারা, তাহলে তারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে আছে। হলুদ দেবতা মানে বহু প্রাচীন, বোঝাতেই শব্দটা হলুদ, বিবর্ণ, দীর্ঘকাল প্রাচীন, বিবর্ণ, প্রাচীনত্ব বোঝাতেই দেবতাদের এ কথার উদ্দেশ্যে এই বিশেষণটা প্রয়োগ করেছেন কবি। হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা নিজেদেরকে রক্ষা করতে পারল না, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। পাথরের তৈরি আগুন, যুদ্ধের আগুন তাদেরও গ্রাস করছে। দেবতা যদি এত শক্তিশালী, এটা যেন কবির প্রচ্ছন্ন বক্তব্য, দেবতা যদি এত শক্তিশালী, তার যদি অলৌকিক ক্ষমতা এত থাকে, আমরা দেবতার অলৌকিক ক্ষমতা নিয়ে বহু গল্প পড়ে শুনেছি, কাহিনী গল্প ইত্যাদি। বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদে বিশ্বাসী পাবলো নেরুদা এখানে আপত্তি, যে দেবতা এত শক্তিশালী মানুষের থেকেও বড়, সবকিছুর ঊর্ধ্বে, সৃষ্টি স্থিতি লয়ের দেবতা তারা, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে অনেক বড় একটা ভাবনা তাদের সম্পর্কে আরোপ করছে মানব জগতের মানুষ, এখনো করি আসছে। তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে যুদ্ধের আগুনে।
দেবতা পারলো না সেই যুদ্ধ থামিয়ে দিতে, যুদ্ধের আগুন নিভিয়ে দিতে পারলো না। কথাটা যেন কবি এটা বলেই ইঙ্গিত দিলেন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কিসের স্বপ্ন? জীবের অস্তিত্ব রক্ষা করা, মানুষের অস্তিত্বকে রক্ষা করার স্বপ্ন দেখতে পারলো না, কল্যাণ করার কথা ভাবতে পারলো না তারা। ঈশ্বর নাকি সবসময় কল্যাণময়, কল্যাণময়, দয়াময়, প্রেমময়। ঈশ্বর সম্পর্কে তো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমরা করি না। তিনি এ সম্পর্কে বহু কথা বলা হয়ে থাকে যে পাপ পুণ্যের একটা কনসেপ্ট ছিল, যে ধর্ম করবে, সৎপথে চলবে, ঈশ্বর তার সহায় আছেন। যে অধর্ম করবে, অসৎ পথে চলবে, অত্যাচারী, তার বিনাশ নিঃসন্দেহে হবে। এখানে ঈশ্বরের হাতে আছে। এরকম একটা এখনো পর্যন্ত বিজ্ঞানের যুগেও আমরা কিন্তু এর থেকে আমরা মুক্তি পাই, তাই তো। দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। কিসের স্বপ্ন? কল্যাণ করবে, অস্তিত্ব রক্ষার স্বপ্ন দেখতে পারলো না। পৃথিবীর জীব, পৃথিবীর মানুষকে, পৃথিবীকে, পৃথিবীর অস্তিত্বকে, প্রাণের অস্তিত্বকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা স্বপ্ন তিনি আর দেখতে পারলেন না তারা। কাজে দেবতার অস্তিত্ব সম্পর্কে কবি খুব সন্দিহান। এর থেকে প্রমাণ খুব সন্দিহান হয়ে পড়েছেন। কালিদাস, কবিশেখর কালিদাস রায়ের একটা কবিতা ছিল চাঁদসদাগর। চাঁদসদাগর সেই মমতা মঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের গল্প আছে না, ওখানেতে একটা লাইন আছে, কবিশেখর কালিদাস রায় মহাকবি নয়, যে তুমি দেবতারও বড়। চাঁদসদাগর বলছে, চাঁদসদাগর তো খুব ব্যক্তিত্বময় একজন পুরুষ, তেজোদীপ্ত পুরুষ, যিনি আহ শৈব এবং দেবাদিদেব মহাদেবের ঘনিষ্ঠ ভক্ত, এবং তার একটা মারাত্মক আহ পৌরসত্ব ছিল, যেখানে দেবতারাও হার মানতে বাধ্য। মনসা তো বটেই। তাহারই কৃপার পরে মানুষ দেবতা করেছে, দেবতা মানুষকে করে। তাহারই কৃপার পরে নহে দেব, মানুষই অমর। মানুষ অমর, দেবতা অমর না। এই যেন তার এক্সপেরিমেন্ট কবি যে কালে বুঝে দিলেন চাঁদসদাগর কবিতার মধ্য দিয়ে। আসলে দেবতা তৈরি, দেবতা, দৈব ভাবনা, ধর্ম, ঈশ্বর সৃষ্টি, এগুলো যেন মানুষ তৈরি করেছেন। যে কোনো ভাবই হোক, ধর্ম ঘুরে ঘুরে এসেছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধরনের নাম নিয়ে দেবতার আবির্ভাব ঘটেছে। এ তো মানুষের সৃষ্টি। তাই দেবতাকে বড় করতে চাইছে না কবি। তুমি দেবতারা বড়, তাহারই কৃপার পরে নয় দেব, মানুষে অমর। যে বলা, এই বলার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন কবি। এখানেও তাই প্রচ্ছন্ন ভাবে পাবলো নেরুদা বলে বুঝিয়ে দিলেন যে তাদের অস্তিত্ব, দেবতার অস্তিত্ব সম্পর্কে একটা সন্দিহান অবস্থা। দেবতা কিছুই রক্ষা করতে পারলো না। আর কি রক্ষা করতে পারলো না? কবির একটু আক্ষেপ তো হবেই। যে দেবতাকে নিয়ে আমি ভাবি, দেবতাকে সকাল সন্ধ্যা যার নাম করি, আমরা কিন্তু যতই বড় বড় কথা বলি না কেন, একটা অবচেতনীয় একটা দৈব ভাবনা আমাদের কাজ করে যাচ্ছে, পাঁচটা জীবনের সঙ্গে প্রতিদিনের ওটাও থাকে। কবি একটু অপ্রসন্ন হয়েছেন বই কি, কেননা কবির সেই মিষ্টি বাড়িটা, সেই বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, একটা ছবি কবির বাড়ি, মিষ্টি বাড়ি আবার একটা ভালো কথা। একটি সুন্দর এমন একটা বাড়ি তো মিষ্টি হয় না, বাড়ি মিষ্টি হয় না, বাড়ি মিষ্টি কথাটা ব্যবহার হয় তো মিষ্টি ভালো খাবার ক্ষেত্রে,
বহু জায়গায় ব্যবহার হচ্ছে, তার জন্য গুরুত্ব পায়। মিষ্টি, সুন্দর, মুখটা মিষ্টি, শিশুটি মুখটা বড় মিষ্টি, কি মিষ্টি দেখতে, এই তো বলি তো নাকি, বলি। তার মধ্য দিয়ে কি হয়, তার মুখশ্রী, তার বিউটিটাকে, তার সৌন্দর্যটাকে অনেক বেশি আইডেন্টিফাই করা হয়ে গেল, অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো। সুন্দর দেখতে বললে বোঝায় খুব সুন্দর দেখতে, সুন্দর, কিন্তু মিষ্টি দেখতে, মিষ্টি দেখতে বলতে বোঝায় তার মুখশ্রীটা, চোখ, নাক, মুখ, ইনক্লুডিং তার যে মুখমণ্ডলটা বড় মিষ্টি দেখতে, চেহারা থেকে নেই। তেমনি মিষ্টি বাড়ি, সাজানো গোছানো বাড়ি, ডেকোরেশন করা। আমরা যেমন বাড়িগুলোকে সম্ভব যতটা সম্ভব সুন্দর করে গুছাই, সাজাই, ডেকোরেশন করি, সুন্দর কোনখানে কি থাকলে দেখতে ভালো লাগে বাড়ি। আর বাড়ি তো স্বপ্নের, বাড়ি তো শখের, বাড়ি তো সুখের। কবিরও ছিল তাই। শান্তির নীড়, শান্তির নীড় স্নিগ্ধ সমীর, হ্যাঁ, ছোট ছোট দেহখানি, রবীন্দ্রনাথ সে লিখেছেন কবিতার কথা। নীড় সত্যি শান্তি। যত বাইরে যা সংঘাত, উত্তেজনা, হাঁক ডাক হইচই হোক না কেন, ঘরের মধ্যে পৌঁছালে বাড়িতেই আমাদের যত সুখ, যত শান্তি। সেই বাড়িটা যদি শান্তি বিঘ্নিত হয়ে যায়, আর রইল কি, আর রইলটা কি, থাকবো কোথায়? কবির সেই ঝুলন্ত বারান বিছানায় কবি ঘুমাতেন যেখানে, সেই বাগানের গোলাপি গাছ, করতলের মতো ছড়ানো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, একটা বাদ্যযন্ত্র, পুরোনো আমলের বাদ্যযন্ত্র, জলতরঙ্গ, সব চূর্ণ বিচূর্ণ, চলে গেল আগুন, জ্বলে গেল আগুনে। একটা ক্ষতবিক্ষত যন্ত্রণা, কবিতার উপলব্ধি থেকে বললেন, সব শেষ হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কবির প্রিয় শহর, চিলির শহর, চিলি, কয়লা করে রইল। স্পেনের বার্সিলোনায় থাকতেন তিনি, কোন সালে, বার্সিলোনা শহরে। ওই শহরে, যেটা শহর ছিল, সেই শহর, শহরের অবস্থা কেমন না, কাঠ কয়লা ছড়িয়ে রইল। তোমাকে যদি বলে, প্রশ্ন করবে, প্রশ্ন করবো আমরা, যে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কাঠ কয়লা কিসের ইঙ্গিত? কাঠ কয়লা কথাটির তাৎপর্য কি? যুদ্ধের আগুনে গ্রাম শহর সব সমতল ভূমি পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধের লেলিহান শিখায়, যুদ্ধের বীভৎস দানবীয়তায়, নিশ্চিহ্ন ধ্বংসাবশেষের ছাপ রয়েছে। সেই ধ্বংসাবশেষের ছাপ কাঠকয়লায়, কথার মধ্য দিয়ে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধ যে শহরকে, সমতল ভূমি সমতলকে, কবি যেখানে থাকতেন সেই স্পেনের বার্সিলোনায়, কবি যেখানে, কবির চিলির প্রিয় জন্ম সেখানেও শেষ হয়েছে। একটা ছোট, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ সেই সময় 36 সালে, 1936 সালে একটা ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একটা শহর, সেখানে কত কি থাকে, ব্যবসার জায়গা, দোকানপাট, বাজার, ঘরবাড়ি, বেসিক্যালি ঘরবাড়ি, বিভিন্ন রাস্তা রাস্তায় স্থাপত্য, ভাস্কর্য, পাথরের তৈরি সমস্ত খোদাই করা, একটা, একটা হিউম্যান সিভিলাইজেশন, একটা মানব সভ্যতার যে একটা সাজানো রূপ থাকে, সেটা একেবারে শেষ, অন্ধকার ছাই করে দিয়েছে। তাই তার পরিণাম, ভয়াবহ পরিণাম স্বরূপ, ধ্বংসাবশেষের নিদর্শন স্বরূপ কাঠ কয়লা, কাঠ কয়লা। আর কি দোমড়ানো লোহা, লোহাগুলো দুমড়ে গেছে, আগুন, সর্বভূক আগুন এত
বীভৎস লেলিহান রূপ নিয়ে গ্রাস করেছে, যে লোহাগুলোকে দুমড়ে দিয়েছে, সে আগুন থামানো যায় না, যায়নি। লোহাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, পাথরগুলোকে পুড়িয়ে কেমন কালো করে দিয়েছে। এই যে পাথর, এই যে খোদাই করা যে ভাস্কর্য, যে শিল্পীর হাতে যে মুখ, শিল্পীর হাতে যে পাথরের মধ্যে প্রাণ পায় একটা মুখ, যুদ্ধ তার প্রাণও কেড়ে নিয়েছে। বর্ণনা কোথায় পৌঁছে দেখো, যুদ্ধ যেন তার প্রাণও কেড়ে নিয়েছে। কবির, শিল্পীর আঁকা, শিল্পীর হাতে প্রাণ দেওয়া সেই প্রস্তর মূর্তির মধ্যে যে প্রাণ ছিল, আমরা দেখি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, বিভিন্ন মহাপুরুষদের যে সমস্ত প্রস্তর মূর্তিগুলো বিভিন্ন শহরে থাকে, সেগুলো পুরো একেবারে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে ভেঙে পড়ে আছে, বিভৎস মুখ। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, এই জন্য বলছেন। মৃত পাথরের বিভৎস মাথা, এই কথাটা এই জন্য বোঝাচ্ছে। পাথর পাথর আবার বিভৎস মাথা কি? একটা মাথা, শিল্পী একটা একটা প্রতিকৃতি, একটা স্ট্রাকচারকে বিভিন্ন মোড়ে, রাস্তা, বিভিন্ন জায়গায়, যেমন গান্ধীজি, বিবেকানন্দ, কত ভালো ভালো মহাপুরুষদের, রবীন্দ্রনাথ, তাকে সাবলীল ভাবে রূপ দিয়েছেন একটা প্রস্তর মূর্তির মধ্যে। জীবন্ত রূপে দাঁড়িয়ে থাকেন তিনি। সেটাও যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে, মাথাটা ভেঙে হয়ে বিভৎস মূর্তির মাথা বলে দেখাচ্ছে। তার মানে তারও প্রাণ চলে, রক্তের একটা কালো দাগ। যুদ্ধের আগুনের, যুদ্ধের ধ্বংসের স্মৃতিস্বরূপ, ধ্বংসের করাল স্মৃতিস্বরূপ রক্তের দাগ। কত প্রাণ, কত রক্ত, সে জীবন্ত প্রাণ আগুনে দাগ দাগ করে জ্বলেছে, রক্ত ছিটকে পড়েছে। ভাবতে পারছো, ভাবতে পারছো ঠিক কতটা, কতটা মারাত্মক জায়গা, কতটা এই বর্ণনার মধ্য দিয়ে বিভৎসতাকে তুলে ধরা হয়েছে। তাই বলেছেন রক্তের একটা কালো দাগ। এও যুদ্ধের বিভৎসতা, যুদ্ধের বিভৎসতা বোঝাতে কবি কথা বলেছেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এইটা সবচেয়ে বড় ট্র্যাজিক। এত বিভৎস যুদ্ধের মধ্যে, যুদ্ধের এত ভয়াবহতা, এত তাণ্ডব, এত তাণ্ডবের মধ্যেও মেয়েটি বেঁচে রইল, আজও প্রতীক্ষা করে আছে। এটা বড় ক্লাইম্যাক্স, এটাই সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। তার যোদ্ধা স্বামী, সেই পুরুষ, সেই পুরুষটা যে যুদ্ধে যাওয়ার জন্য হয়তো সে ফিরে যে আসবে না, এ ব্যাপারে কবিতার ইঙ্গিত দিয়েছেন, বলেছেন সে আর কখনো ফিরে আসবে না, যোদ্ধাই বলেছেন। কেননা আগেই বলেছি তার জবানি, সেই যোদ্ধা স্বামীর জবানিতে কবি কথাটা গুলো বলছেন, যে কবি যেন এখানে যোদ্ধা হয়ে তার মুখের কথাগুলো কবি যেন বলে ফেললেন, যে না আমি আর কখনো ফিরবো না। কবি যোদ্ধা জানতো যে ফিরবো না, হ্যাঁ জানতো। এই যুদ্ধ ছিল খুব জরুরিকালীন যুদ্ধ, এবং এই যুদ্ধে বহু বুদ্ধিজীবী, শিল্পী, বিপ্লবী, দেশপ্রাণ মানুষ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে কবিতা, এই যে কবিতার বর্ণনার মধ্য দিয়ে স্পেনের যে গৃহযুদ্ধের একটা অধ্যায়, একটা ইতিহাস, ইতিহাস সাহিত্যের মধ্য দিয়ে, কাব্য কবিতার মধ্য দিয়ে ইতিহাসটাকে তুলে আনলেন আরেকবার, প্রাণবন্ত ভাষা ব্যবহারের মধ্য দিয়ে। এটাই বড় কাজ। এই ইতিহাস একেবারে মুখে যায় না। 100 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস, 500 বছরের ইতিহাসও আমাদের চোখে জল জল করে ভাসছে।
একটা ইতিহাস সম্পর্কে একটা ছবি, একটা বর্তমান কালে এনে একটা ছবি, প্রাণবন্ত ছবি তৈরি করে দেওয়া শিল্পীদের কাজ। কখনো চিত্রশিল্পী ছবি এঁকে করেন, কখনো কবিতার বাণীর মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে একটা চিত্রিত রূপ তুলে ধরেন, কখনো নাট্যকার তার সংলাপের মধ্য দিয়ে ইতিহাসের চরিত্রগুলোকে একবারে সুন্দরভাবে, একবারে বর্তমান কালের সামনে নিয়ে আসেন। ইতিহাস এইভাবে বারবার সময়ান্তরে সময়ান্তরে যুগ যুগ ধরে ইতিহাসের কাল, স্থান, কাল, পাত্ররা কিন্তু বেঁচে আছে, অন্তত যাদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। কেননা সেখান থেকে আমরা হারিয়ে যাওয়া একটা মানব সভ্যতার একটা রূপরেখা পাই, তার একটা বর্ণনা পাই, এটা সংরক্ষণ করে। যদি না কেউ রক্ষা করতো, তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না অতীত সম্পর্কে। অতীত সম্পর্কে অতীত কথা কইতো না। দেখো আজ বর্তমান যেটা এসেছে অতীতের হাত ধরে, পুরাতনের হাত ধরে নতুন এসেছে বারবার। যে কোনো বিষয়ে বলো, বিজ্ঞান বলো, সংস্কৃতি বলো, সাহিত্য বলো, অতীতের হাত ধরে আসবে। হয়তো তার গুরুত্বটা অতীতের সেই ভাবনা কমে যাবে, কিন্তু বর্তমান ডেভেলপ করছে, উন্নতি করছে, অতীতের ভাবনা নিয়ে এসে এসে আরো নতুন করে কিছু ভাবছে। অতীতকে অস্বীকার করা তো যাবে না, কারণ ইতিহাসের এইখানে একটা গুরুত্ব। আর এর প্রসঙ্গে আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। দেখো, অতি সংক্ষিপ্ত এসে কি একটা দেখো, সে জানতো না, সে জানতো না, কোটেশন ক্লোজ, সে জানতো না, কোটেশন ক্লোজ, কে কি জানতো না, কে কি জানতো না। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কোটেশন ক্লোজ, কোটেশন ক্লোজ। কথাটির তাৎপর্য কি, কথাটির তাৎপর্য কি? 3 নম্বর কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, কোটেশন ক্লোজ। সব কিন্তু বেসিক্যালি জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু, হ্যাঁ। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, স্বপ্ন দেখতে পারলো না কেন এবং কারা? স্বপ্ন দেখতে পারলো না কেন এবং কারা? নেক্সট কোয়েশ্চেন, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না, এমন কথা বলা হয়েছে কেন?
বা মেয়েটির মৃত্যু হলো না কেন? মেয়েটির মৃত্যু হলো না কেন? বলেছে, তা হতে পারে, কিন্তু প্রশ্নটা অন্য বক্তা বলছে, মৃত্যু হলো না কেন, বা এমন কথার তাৎপর্য কি? দুটোই হয়। এই কথাটার তাৎপর্য কি? কোনো তাৎপর্য আছে কি মেয়েটির মৃত্যু হলো না? নেক্সট কোয়েশ্চেন। শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতারা, দেবতাকে শান্ত হলুদ বলা হয়েছে কেন? দেবতাকে শান্ত হলুদ বলা হয়েছে কেন? রক্তের একটা কালো দাগ। নেক্সট কোশ্চেন। রক্তের একটা কালো দাগ। রক্তের একটা কালো দাগ ঘটেছে। কোথায় কখন রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? কোথায় কখন রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? নেক্সট কোশ্চেন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। জ্বলে গেল আগুনে। চূর্ণ, চূর্ণ হওয়া, চূর্ণ হওয়া জিনিসগুলি কি কি ছিল? চূর্ণ হওয়া জিনিসগুলি কি কি ছিল? একটা কোশ্চেন দিয়ে রাখলাম শুধু। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি, হয়তো জানি না, ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার চিন্তা ভাবনা চলছে, আমরাও চাইছি, কেননা আহ, 1 বছরের বেশি হতে চললো। একটা অন্তত শিক্ষার ক্ষেত্রে, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে এই যে এমন একটা খাপছাড়া অবস্থা, যাই ক্ষতি হোক না কেন, সবচেয়ে বড় ক্ষতি এই যে হিউম্যান রিসোর্সের এই যে এডুকেশন, শিক্ষা, এটা চট করে মেনে নেওয়া যাবে না। সেখানে যদি ফেব্রুয়ারিতে শুনছি যেটা, হয়তো খুলবে, যাই হোক, তবুও এভাবে আমাদের চলে যাব, আমরা তা টেনে নিয়ে যাব। আমি নাম্বার দিয়েছি, যার যখন অন্তত একটু রাতের দিকে করবে, কেননা ওই সময় আমি ফলো করতে পারবো, উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো। হুম। কটা কোশ্চেন দিলাম, তোমরা রেডি করে রাখবে, বা আমি নাম্বার দিয়েছি, ওই নাম্বারে বলবে যে এই কোশ্চেনের উত্তরটা বা এটা বুঝতে পারছি ইত্যাদি। তখন আমি সেটাকে জেনে নিয়ে আমি তখন আবার নেক্সট ক্লাসে পড়ে নিয়ে আবার নতুন কোনো চ্যাপ্টার পাবো। আমি টেনের, এটা একটা গেল, আর টেনের এই কবিতা, গদ্য যেমন পড়াবো, তাহলে 2 দিন করে এখন আপাতত ক্লাস দিয়েছে। একদিন টেক্সট পড়াবো, একদিন ব্যাকরণটাও ধরবো। খুব ভাইটাল, ডেটা বোঝানোর ব্যাপার আছে, ব্যাকরণটা ধরবো, ব্যাকরণটা একদিন করে ধরবো আমি। আজ আমি সোমবার, শুক্রবার আছে আমার, তার মাঝে যদি আমি ক্লাস দিতে পারি, ভালো কথা। তাহলে একদিন ব্যাকরণ ধরবো, একদিন টেক্সট ধরবো। সময়টা তো কম পাবো, এখানে যে 20 মিনিট নাকি বরাদ্দ করেছে, 20-25। হ্যাঁ, আহ, সেইভাবে করেই আমরা মোটামুটি তোমাদের সঙ্গে এইভাবেই কন্টিনিউ করে 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 যতটা সম্ভব একটা জায়গায় নিয়ে যেতে হবে। তোমরা এইভাবে ফলো করো, ফলো করে করে কবি বইগুলো রেখে সব কন্টিনিউশন করে যাও। একদম যেন মিস করো, এটা ব্রেক করো না, ডিসকন্টিনিউ করো না, সমস্যা হয়ে যাবে। একটা জাস্ট টাচে রাখো, লেখাপড়াটার সঙ্গে। অনেকে আগে থেকে শুরু করে দিয়েছে, বলতে হবে না, যারা অন্তত সিরিয়াস। এইটা ফলো করলেও তোমাদের ক্লাস হয়ে যাবে, এবং তার সঙ্গে যুক্ত রইলে পড়াশোনার সঙ্গে যে ওতপ্রোত হয়ে থাকতে পারবে, এটা অভ্যাস একটা আমাদের যে বরাবরই ছাত্রদের গোয়িং হ্যাবিটের মধ্যেই, এর মধ্যেই থাকবে। তাহলে খুব বেশি মনের দিক থেকে একটা গ্যাপ থাকবে না, যে না আমি এতদিন ধরে কিছুই পড়ছি না, স্কুল বন্ধ, স্কুল বন্ধ আছে এটা যেন মাথায় না থাকে, যে না ক্লাস হচ্ছে। ব্যাস, রাখলাম।